গুড আফটারনুন ক্লাসেস। চলো অনেকদিন পর আবার দেখা সকলের সাথে। তো আজকের আমাদের যে মেন্টারশিপ ক্লাস, সেই মেন্টারশিপ ক্লাসের টপিক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, হাউ টু প্রিপেয়ার ফর জিএ সেকশন ইন ব্যাংকিং। যারা পার্টিসিপেন্ট রয়েছে প্রত্যেককে ওয়েলকাম জানাই, এবং যারা পার্টিসিপেন্ট নেই তাদের প্রত্যেককে বলি যে জলদি তোমরা জয়েন করে নাও। আজকে সেশনটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, 1 ঘন্টার সেশন, এবং যেখানে আমরা ডিসকাস করব যে আমরা তো 3টে সেকশন জানি, যে রিজনিং, ম্যাথ মানে কোয়ান্ট সেকশন, এবং ইংলিশ সেকশন, যেটা প্রিলিমস মেন্স দুটোতেই কমন থাকে। কিন্তু মেনে একটা এক্সট্রা সেকশন থাকছে জেনারেল অ্যাওয়ারনেস সেকশন। তো অনেকেই, গুড আফটারনুন চন্দন, থ্যাংক ইউ। তো জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা কি, কিভাবে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, তো সেই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। তো আমার এই মানে সেশনটা প্রসিড করার আগে তোমাদের একটা জিনিস মানে জানিয়ে রাখি, যে এই যে সেশনটা আজকে হতে চলেছে এটা কেন ইম্পর্টেন্ট সেটা বলে রাখি। কারণ দেখবে যে যদি 1 লাখ ছেলে ফর্ম ফিল আপ করে, তো 1 লাখের মধ্যে 95% স্টুডেন্ট কিন্তু তোমার 3টে সেকশন মানে রিজনিং, ইংলিশ, ম্যাথে খুব জোর দেয়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলে যায় যে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা কতটা ইম্পর্টেন্ট, এর মানে ইম্পর্টেন্স দেওয়াটা কতটা জরুরি সিলেকশনের ক্ষেত্রে। কারণ মেন পরীক্ষাতে দেখা যায় যে যদি তুমি ধরে নাও আইবিপিএস পিও বা এসবিআই পিও, সেখানে ম্যাথ বা রিজনিং এতটাই কঠিন থাকে, এতটাই মানে ডিফিকাল্ট টাইপের থাকে, যে মোরাললেস সবাই একটা অ্যাভারেজ অ্যাটেন্ড করে। কিন্তু সেখানে স্কোর ম্যাক্সিমাইজ করার জন্য যেটা সেভিয়ার পার্ট হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে এই জেনারেল অ্যাওয়ারনেস সেকশন। তো এই জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটাকে অনেকেই মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ট্রেন্ড তোমাদের বলে দিই। দেখো এখন পার্টিসিপেন্ট মোটামুটি যতজন রয়েছে প্রত্যেকের জন্যই বলি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে যে স্যার জেনারেল অ্যাওয়ারনেস সেকশন, সেটা আমি প্রিলিমস থেকে পাস করি, দেন আমি প্রিলিমস আর মেনের মাঝে যে 1 মাস সময় থাকবে বা 20 দিন সময় থাকবে, তখন আমি কোনো একটা ক্যাপসুল বা পিডিএফ পড়ে নেবো, ব্যাস আমরা মানে সিলেকশন পেয়ে যাব। এই কনসেপ্টটাই সবচেয়ে ভুল ধারণা। কারণ জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা মানে শুনতে খুব মানে অল্প লাগলেও মানে সিলেবাসটা কিন্তু অনেকটাই বেশি। কারণ তোমরা সকলেই জানো জেনারেল অ্যাওয়ারনেসের কোনো কিন্তু নির্দিষ্ট সিলেবাস হয় না। তা সত্ত্বেও আমরা একটা মানে লাস্ট প্রিভিয়াস 10 বছরের ট্রেন্ড যদি আমরা দেখি, সেই হিসাবে আমরা একটা ধারণা লাভ করেছি। সেখান থেকে তোমাদের আজকের এই সেশনটা দিতে চলেছি। কারণ আমি নিজেও একজন তোমাদের মতোই অ্যাসপাইরেন্ট ছিলাম। প্রেজেন্টলি আমি কানাডা ব্যাংকে কর্মরত, কিন্তু কিভাবে এই জার্নিটা মানে আমি পেলাম সিলেকশন, তার মেন একটা মানে পার্ট ছিল কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস সেকশন। 2016-17-তে যখন আমি আইবিপিএস ক্লার্ক 7 যখন আমি দিয়েছিলাম, সেই সময় তোমার একটুর জন্য 3 নম্বরের জন্য আমি মেন সিলেকশনটা ক্লিয়ার করতে পারিনি। কারণ সেই সময় আমি দেখলাম যে আমি জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে আউট অফ 40 18 মাত্র পেয়েছি, 18 আউট অফ 40। সেই সেকশনটাতে যদি আর 3 নম্বর বেশি পেতাম, তাহলে হয়তো আমি সিলেকশন পেয়ে যেতাম। কারণ রিজনিং, ম্যাথ, ইংলিশে সবাই মোটামুটি অ্যাভারেজ অ্যাটেন্ড করে। তো মেন ডিফারেন্সিয়েট মানে যেটা মেন পার্থক্য করে দেয় যে সেকশনটা, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস সেকশন, যেখানে কিনা আইবিপিএস ক্লার্ক বা এসবিআই ক্লার্কে 50টা কোশ্চেন থাকে, এবং আরআরবি পরীক্ষাতে মানে রিজনাল রুরাল ব্যাংক পরীক্ষাতে 40টা কোশ্চেন থাকে। তো এই যে 50 কিংবা 40 নাম্বার, এর মধ্যে যদি আমি 80% স্কোর করে ফেলতে পারি বা 75% স্কোর করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার সিলেকশন লেভেলটা অনেকটাই মানে ব্রাইট তুমি ধরে রাখতে পারো। তো কি করতে হবে তার জন্য? তো তার জন্য বেসিক কিছু কিছু হ্যাবিট আমাদের চেঞ্জ করতে হবে। সে কি কি হ্যাবিট চেঞ্জ করতে হবে? হ্যাঁ, যারা পার্টিসিপেন্ট জয়েন করছে প্রত্যেককে ওয়েলকাম আজকে সেশনে। তো যারা জয়েন করনি জলদি জয়েন করে যাও, কারণ আজকে বেশিক্ষণে নয়, 1 ঘন্টারই সেশন, এবং এই 1 ঘন্টার সেশনে যা যা কিছু বলবো সেইগুলো তোমরা প্রপারলি যদি ফলো করো, তাহলে ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে। এবং আই হোপ যে 16 তারিখ থেকে তোমাদের এই ব্যাচের জেনারেল অ্যাওয়ারনেস ক্লাস মানে শুরু হতে চলেছে, সাইন ম্যাম নেবেন। তো তার আগে এই সেশনটা আই থিঙ্ক তোমাদের খুব হেল্পফুল হবে। যে আমরা জেনারেল অ্যাওয়ারনেস তো পড়বো, কিন্তু আমরা এটা জানি না যে কিভাবে পড়বো, কিরকম ভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ পড়বো। কারণ জেনারেল অ্যাওয়ারনেসের বই যেটা দেওয়া থাকে তাতে প্রচুর কিছু দেওয়া থাকে, সবই কি আমাকে পড়তে হবে? না, এরকম না। স্ট্র্যাটেজিক্যালি, মেথডিক্যালি তোমাকে পড়তে হবে। তো কিভাবে পড়তে হবে? যাই হোক, তো এই যে 50 নম্বর বা 40 নম্বর থাকে ব্যাংকের পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে, সেখানে প্রথমবার যখন আমি মানে সিলেকশন পাইনি, তখন মাত্র 18 পেয়েছিলাম 40-এর মধ্যে। যে বছরে আমি সিলেকশন পেলাম, সেই বছরে 50-এর মধ্যে আমি পেয়েছিলাম 39.5। স্যার নিজের ঢাং নিজে পেটাচ্ছেন তা কিন্তু না।
আমি তোমাদের বোঝাতে চাইছি যে কি ডিফারেন্স ছিল, আমি কেন সেখানে 40-এর মধ্যে 18 পেয়েছিলাম, কেন এখানে 50-এর মধ্যে 39.5 পেলাম, এবং কানাডা ব্যাংকের সিলেকশন পেলাম, কি ডিফারেন্স ছিল। প্রথম বছরে যেটা আমি ভুল করেছিলাম সেটা হচ্ছে কোন একটা পার্টিকুলার ওয়েবসাইটের, আমি নাম বলছি না, কোন একটা পার্টিকুলার ওয়েবসাইটের বিভিন্ন পিডিএফ বা ক্যাপসুল বেরোয়, সেটা আমি পরীক্ষার আগের 15 দিন আগে জাস্ট মানে মুখস্থের মতো পড়ে গিয়েছিলাম, যেটাকে বলে রাট্টা মারা, রাট্টাবাজি। তো সেই মুখস্থ করে মেমোরাইজ করে গিয়েছিলাম, সেখান থেকে কমন সেরকম একটা আসেনি, কিন্তু যতটা আমি পড়েছিলাম তার মধ্যে থেকে 18 নম্বর পেয়েছিলাম, ভেরি ফাইন, কিন্তু তাদের সিলেকশন কিন্তু হয়নি। এবারে আমাকে বলো, যারা কোয়েশ্চেন সেট করে, যারা পরীক্ষাতে কোয়েশ্চেন সেট করে, তারা কি এতটাই বোকা? তারা সকলেই জানেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা প্রিলিমিনারি পাস করছে তারা কিন্তু মানে অনেকেই বিভিন্ন পিডিএফ ক্যাপসুল পড়ে যাবে। তারা যারা কোয়েশ্চেন সেট করেন সেই স্যারেরা জানেন যে আমাদের স্টুডেন্টদের মানে কোথায় কোথায় ড্রব্যাক, কোথায় কোথায় লুফোলস, সেই লুফোলস গুলোকে ওনারা ধরে সেখানে ওনারা গেমটা খেলে দেন। ধরো তুমি তোমার মতো এরকম লাখ লাখ ছেলে মেয়ে পিডিএফ পড়ে যাচ্ছে, ক্যাপসুল পড়ে যাচ্ছে, তাহলে কোয়েশ্চেন সেখান থেকে আসছে না কেন? ওকে, তো প্রথম বছরের ফেলিওরের পরে আমি নিজে মানে একটু কোমা জোনে চলে গিয়েছিলাম, যে এতটাই ডিপ্রেসড মোডে ছিলাম, এতটাই ডিমোটিভেটেড ছিলাম যে 3 মাস আমি তো বই হাতেই দিইনি। কিন্তু সেই সময়েই সেই 3 মাসে আমি এটুকু অ্যানালাইজ করেছিলাম যে কিসের জন্য আমি সিলেকশন পেলাম না, কোথায় আমি ল্যাগ খেয়ে গেছি। সারা বছর তো ঘন্টার পর ঘন্টা আমি রিজনিং প্র্যাকটিস করেছি, ম্যাথ প্র্যাকটিস করেছি, ইংলিশ প্র্যাকটিস করেছি, লাস্টের দিকে আমি জেনারেল অ্যাওয়ারনেস এত মুখস্থ করে গেছি, তাহলে কেন আমি সিলেকশনটা পেলাম না 3 নম্বরের জন্য, বাকিরা কেন পেলো? তো আমি দেখলাম যে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটাতে যদি আমি আরো 5-6 নম্বর বেশি পেতাম তাহলে সেখানেই সিলেকশন হতো। তাহলে সেই 5-6 নম্বর কেন বেশি পেলাম না? তো সেটাকে অ্যানালাইজ করতে গিয়ে দেখলাম যে যেসব কোয়েশ্চেন গুলো পড়েছে সেই কোয়েশ্চেন গুলো কোথা থেকে পড়েছে বা কোন দিক থেকে পড়েছে, সেগুলো অ্যানালাইজ করতে গিয়ে দেখলাম যে শুধুমাত্র ওই মানে লাস্ট 1 মাসে আমি মানে মুখস্থ করে ক্যাপসুল মুখস্থ করে পরীক্ষা দিলে কখনো পাস করতে পারবো না। তো তার জন্য কিছু কিছু হ্যাবিট আমাদেরকে গ্রো করতে হবে, ঠিক আছে? তো চলো সেই সব হ্যাবিট গুলো আমি তো পরে ডিসকাস করে দেবো, কি কি হ্যাবিট আমাদেরকে রাখতে হবে। তো প্রথমে তোমরা দেখছো বোর্ডে লেখা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে স্ট্যাটিক জিকে। তোমরা এই যে টোটাল যে এটা ছবি তুলে রাখতে পারো বা টপিক গুলো লিখে নিতে পারো, আমি এক এক করে ডিসকাস করবো এই 1 ঘন্টাতে। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস সেকশন, ব্যাংকিং পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে 50টা কোশ্চেন থাকে বা 40টা কোশ্চেন থাকে। তো এই জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা 3টে ভাগে বিভক্ত। 3টে ভাগ কি রয়েছে না, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস। কি কি 3টে ভাগ বললাম আরেকবার রিপিট করছি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং স্ট্যাটিক ব্যাংকিং, মানে ব্যাংকিং অ্যাওয়ারনেস যেটাকে আমি বলতে পারি। স্ট্যাটিক কথাটার মানে কি না, যেগুলোর চেঞ্জ হবে না, যেগুলো অপরিবর্তিত, ঠিক আছে? যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা 8000, মানে যেটা জানো আমরা 8848, তো সেটা কি কিনা একদম ফিক্সড, ঠিক আছে? যেমন ধরো তোমাকে বললো সরিস্কা টাইগার রিজার্ভ কোথায়, না রাজস্থানে, তো সেটা একদম ফিক্সড। গরবা কোন রাজ্যের ফোক ড্যান্স, গুজরাটের, সেটা একদম ফিক্সড। আদর্শ ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস হচ্ছে যেমন ব্যাংকিং অ্যাওয়ারনেস, তেমনি ইন্স্যুরেন্সের যেসব পরীক্ষাগুলো হয় সেইগুলোর মানে আলাদা মানে পিডিএফ থাকে, চ্যাপ্টার্স থাকে, সেগুলো হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস। যেমন এলআইসি, এনআইএসিএল যেসব পরীক্ষাগুলো হয় তার জন্য আলাদা ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস থাকে। ওকে, তো এখন ব্যাংকিং অ্যাওয়ারনেস মানে ব্যাংকের পরীক্ষাতেও কিন্তু কিছু কিছু ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস আসছে, কারণ এখন ব্যাংকেও কিন্তু বিভিন্ন ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেলিং করতে হচ্ছে ব্যাংকের তরফ থেকে, তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস কিছু কিছু দরকার পড়ছে। ওকে, যেমন ব্যাংকিং অ্যাওয়ারনেস ঠিক তেমনি ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস। ওকে, চলো, তো জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে এবং আরেকটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস। ওকে, যারা যারা জয়েন করনি, অনেকেই জয়েন করেছো, প্রত্যেককে ওয়েলকাম, আজকের সেশনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো চলো দেখে নাও স্ট্যাটিক জিকেতে কি কি আমরা টপিক কভার করব। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স আমি পরে আসছি, ব্যাংকিং অ্যাওয়ারনেস আমি পরের দিকে আসছি। স্ট্যাটিক জিকেতে প্রথম যে পয়েন্টটা আমি লিখেছি সেটা হচ্ছে কি না, ন্যাশনাল পার্ক এবং WLS। কি সেটা? ন্যাশনাল পার্ক অ্যান্ড WLS। আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে স্টেট ওয়াইজ প্রচুর ন্যাশনাল পার্ক মানে অভয়ারণ্য এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। WLS এর ফুল ফর্ম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
তো সেই ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুলো স্টেট ওয়াইজ আমাদেরকে পড়তে হবে এবং মেমোরাইজ করতে হবে। দেখো পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসবে না যে সুন্দরবন টাইগার রিজার্ভ কোথায় রয়েছে, কোন রাজ্যে, মানে যেগুলো খুব কমন সেগুলো থেকে কিন্তু কোশ্চেন খুব একটা আসে না। তাহলে আনকমন আমাকে পড়তে হবে। তো তার জন্য কি করতে হবে, স্ট্যাটিক জিকের জন্য একটা আলাদা খাতা তোমাদেরকে রেডি করতে হবে, প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের কাছে একটা ইউনিক নোট থাকবে, নোটবুক থাকবে, যেখানে আজ থেকে ফ্রম ডে ওয়ান তোমরা একটা নোট বানানো শুরু করে দাও। স্ট্যাটিক জিকের একটা আলাদা খাতা রাখো। স্ট্যাটিক জিকের প্রথম চ্যাপ্টার লেখো ন্যাশনাল পার্ক অ্যান্ড WLS, সেখানে কলাম করে রাখো স্টেট ওয়াইজ, যেমন পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আসাম, ঠিক আছে, বিহার, গুজরাট, এইভাবে স্টেট ওয়াইজ, মানে বিভিন্ন সাইট থেকে, আমি বলবো না যে স্পেসিফিক্যালি একটা সাইটই তোমরা ফলো করো, 2-3টে সাইট থেকে তোমরা কভার আপ করো, করে তুমি ন্যাশনাল পার্ক এবং WLS এর উপর একটা নোট বানাও। ঠিক আছে, নেক্সট টপিক কি, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি। বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন কান্ট্রি, হ্যাঁ, এশিয়ান বিভিন্ন কান্ট্রি, তাদের কান্ট্রি ক্যাপিটাল এবং কারেন্সির সেটার একটা নোট তোমাকে বানাতে হবে। আজ থেকেই লেগে পড়ো ফ্রম ডে ওয়ান। এটা বললে হবে না যে আমি প্রিলিম আগে পাস করি তারপর মেনের জন্য আমি প্রিপারেশন নেবো, জেনারেল অ্যাওয়ারনেস পড়বো, সেসব করলে হবে না। তোমাকে এখন থেকেই মেনের প্রিপারেশন নিতে হবে, তবেই তুমি গিয়ে ক্লিয়ার করবে। ওকে, তো প্রথম চ্যাপ্টার কি লিখবে, ন্যাশনাল পার্ক অ্যান্ড WLS, যেখানে বিভিন্ন রাজ্যের তোমার বার্ড স্যাংচুয়ারি হতে পারে, টাইগার রিজার্ভ হতে পারে, ওকে, ডিয়ার ফরেস্ট হতে পারে, বা তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে, বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যের, সেগুলো তোমাকে নোট করতে হবে। নেক্সট কি বললাম, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি। ঠিক আছে, তো কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি ক্ষেত্রে কিভাবে মনে রাখবে, না ইউরোপের কান্ট্রিগুলো আগে লিখবে, মানে প্রত্যেকটা কন্টিনেন্টাল ওয়াইজ তোমাকে করে নিতে হবে, তাহলে দেখবে মনে রাখতে সুবিধা হচ্ছে। এশিয়ান কন্টিনেন্ট, ইউরোপিয়ান, ঠিক আছে, তো এইভাবে আফ্রিকান কন্টিনেন্ট, সেইভাবে তোমাকে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি করে এক একটা নোট বানাও। ওকে, থার্ড হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্ড ন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার। ঠিক আছে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন মানে হচ্ছে তোমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হতে পারে, IMF যেটাকে আমরা বলি। ওকে, তো সেগুলোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, ওকে, সেগুলো কবে এস্টাবলিশ হয়েছে, সেগুলোর একটা শর্ট নোট তোমরা বানিয়ে নাও এবং আজ থেকেই শুরু করে দাও এটাকে। দেখো তোমরা যারা, আমরা যারা বেকার, আনএমপ্লয়েড, যারা আমরা চাকরি বাকরি করছি না, কিছু প্রাইভেট জবও করছি না, যাদের হাতে অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম আছে, তাহলে সেই অ্যাম্পল অ্যামাউন্ট টাইমটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারো। 3 ঘন্টা রিজনিং পড়ো, 3 ঘন্টা অঙ্ক করো, 2 ঘন্টা ইংলিশ পড়ো, 3 ঘন্টা জেনারেল অ্যাওয়ারনেসে দাও। ম্যাক্সিমাম লোক এই জেনারেল অ্যাওয়ারনেসটাকে প্রিপারেশনের প্রথম দিকে অত টাইম দেয় না, কিন্তু আমি বলবো, কারণ আমি তো ভুক্তভোগী, আমি জানি তোমাদেরও কি কি ল্যাক হতে পারে, কি কি ফল্ট হতে পারে। প্রথম থেকেই ডে ওয়ান থেকে 3 ঘন্টা করে জেনারেল অ্যাওয়ারনেসে যে সময় দেবে, তার কাছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে আউট অফ 50 35 পাওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু প্রথম দিন থেকেই সেই ইম্পর্টেন্সটুকু দিতে হবে। ফোর্থ চ্যাপ্টার কি, ফোক ড্যান্সেস স্টেট ওয়াইজ। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন ফোক ড্যান্স হয়, যেমন কথাকলি, কুচিপুড়ি, গরবা, এই যে বিভিন্ন ড্যান্স ফর্ম গুলো, ওকে, সেসব ড্যান্স, যেমন ভারতনাট্যম, মোহিনীঅট্টম, এগুলো কোন রাজ্যের কোন স্টেট ড্যান্স, সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। প্রায়শই আসে, কোনো বছর হয়তো রিপিট করলো না, পরের একটা বছর হয়তো রিপিট করে দিল। তো ফোক ড্যান্সের স্টেট ওয়াইজ একটা আলাদা নোট বানাও। র্যাঙ্কিং অ্যান্ড ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। র্যাঙ্কিং অ্যান্ড ইন্ডেক্স, দেখো বিভিন্ন রকম তো র্যাঙ্কিং বা ইন্ডেক্স হয়, যেমন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, ওকে, দেন তোমার হতে পারে যে এমপ্লয়াবিলিটি ইন্ডেক্স, ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন ইন্ডেক্স থাকে, সেখানে টপ র্যাঙ্কে কে থাকছে, টপ 3 র্যাঙ্কিং, এবং তার সাথে তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত বা লাস্টে সব যে কে রয়েছে, সেগুলো একটু নোট ডাউন করবে, লিখে রাখবে। দেখো 2014-15-তে এই ধরনের কোয়েশ্চেন আসতো যে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত, ডিরেক্ট কোশ্চেন করে দিল। এখন কিন্তু একটু ডিফারেন্ট কোশ্চেন করছে। কিরকম কোশ্চেন, কারণ যে কোশ্চেন সেট করে সে সবসময় জানে যে স্টুডেন্টদেরকে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট এটা বলে দেয় যে টপে কে রয়েছে সেটা মুখস্থ করতে, আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত সেটা মুখস্থ করতে। এবারে কোশ্চেন সেটা দিয়ে দিল যে 2 নম্বর র্যাঙ্কটা কে করেছে বা 3 নম্বর র্যাঙ্কটা কে করেছে, তুমি তখন মানে ভাবতে শুরু করবে এবং নেগেটিভ মার্কিং, মানে গেস ওয়ার্ক করবে।
তো এখন থেকে একটু মেথডিক্যালি একটু মানে ট্যাকটিক্যালি পড়ো। কিরকম না, যখন তুমি র্যাঙ্কিং এন্ড ইন্ডেক্স পড়বে, কিভাবে পড়বে, যেমন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, সেখানে তুমি লিখতে শুরু করলে টপ 10 লিখে নিলে, টপ 10 করে লেখো এবং তারপরে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত সেটা লিখে নাও এবং সবচেয়ে লাস্টে কে রয়েছে সেটা একটু কাইন্ডলি লিখে নাও, ঠিক আছে? তাহলে টপ 10 লিখবে, লাস্টে কে রয়েছে তার নামটা লিখবে এবং ইন্ডিয়ার র্যাঙ্কিং কত সেটা লিখবে, এইভাবে পড়ো। মানে এখন যত দিন বাড়ছে তত মানে তোমার কম্পিটিশন বাড়ছে, সেক্ষেত্রে যারা কোয়েশ্চেন সেট করছেন না তারা একটু ডিফারেন্ট ওয়েতে তারা সবকিছু দেখছে। আরো একটা উদাহরণ দিই, যেমন ন্যাশনাল পার্কের ক্ষেত্রে আগে কি ধরনের কোশ্চেন আসতো, যে সরিস্কা টাইগার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে, তুমি বলে দিলে, ঠিক আছে, রাজস্থানে রয়েছে। গির ন্যাশনাল ফরেস্ট কোথায় রয়েছে, তুমি বলে দিলে গুজরাটে রয়েছে। এখন কি ধরনের করছে না, ম্যাচ দ্য কলাম, ম্যাচ দ্য কলামে তোমার রাজ্য দিয়ে দিচ্ছে, ন্যাশনাল পার্ক দিয়ে দিচ্ছে, মানে ভুলভাল দিয়ে দিচ্ছে। এবারে তোমাকে সেটা ম্যাচ করতে হবে কোন রাজ্যের সাথে কোন ন্যাশনাল পার্ক। মানে বুঝতে পারছো কি ধরনের কোশ্চেন? আর ইউ গেটিং মাই পয়েন্ট? যেমন বলে দিল যে 1 নম্বরে দিল রাজস্থান, এখানে দিয়ে দিল হয়তো তোমার আন্নামালাই ন্যাশনাল পার্ক। 2 নম্বরে দিল কর্ণাটকা, সেখানে বলে দিল সরিস্কা ন্যাশনাল পার্ক। মানে তোমাকে এরকম ভাবে ম্যাচ করাতে হবে, ঠিক আছে, ম্যাচ দ্য কলাম। তো তার জন্য তোমাকে খুব মাইনিউটলি, খুব থরলি, রিগরাসলি তোমাকে সেটা মেমোরাইজে রাখতে হবে যে কোন রাজ্যের কোন ন্যাশনাল পার্কটা। উপর পড়লে ভাই এখন হবে না। আচ্ছা, 6th, ইম্পর্টেন্ট সামিটস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড থিম। দেখো বিভিন্ন তো সামিট হয়, যেমন ব্রিক্স সামিট হলো, ঠিক আছে, তো সারা বছরে মানে অনেকগুলো সামিট হয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সামিট হয়। তো সেই সামিট গুলোর থিম কি, প্রত্যেকটা সামিটেরই একটা থিম বা ইম্পর্টেন্স থাকে, সেই থিমটা তোমাকে জানতে হবে। পাশাপাশি কোন কোন দেশ তাতে অংশগ্রহণ করেছে, ঠিক আছে, বা সেই সামিটের কোনো কি পয়েন্টস, কি কনক্লুশন বেরিয়ে এসেছে, সেরকম যদি কোনো কি পয়েন্টস থাকে সেই নিয়ে একটা নোটস বানিয়ে নেবে সব সময়, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট সামিটস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড দেয়ার থিম। 7 নম্বর পয়েন্ট কি, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। দেখো ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন দেশ, আমেরিকা বলতে পারো বা আফগানিস্তান বা চীন, অনেক রকম মহড়া, মানে তোমার মানে সেনাবাহিনীতে যে মহড়াগুলো হয় না, মিলিটারি এক্সারসাইজেস, সেগুলো হয়। তো সেই জয়েন্ট এক্সারসাইজ গুলোর নাম কি, কোন কোন দেশ তাতে পার্টিসিপেট করেছে, সেগুলোর ব্যাপারে একটু শর্ট নোটস বানিয়ে নিও। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, ঠিক আছে? ইউনেস্কো এমন একটা অর্গানাইজেশন যেটা কিনা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার কোনো সুন্দর মানে কোনো একটা জায়গার যার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে বা কোনো বায়োস্ফিয়ার কোনো ইম্পর্টেন্স রয়েছে, সেগুলোকে তারা হেরিটেজ সাইট হিসাবে মানে আখ্যায়িত করে। তো সেই ইউনেস্কো হেরিটেজ সাইটগুলো থেকে প্রায়শই কোয়েশ্চেন দেয়। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে নিয়ে একটা শর্ট নোটস প্রত্যেককে বানিয়ে নিও। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ইউনিয়ন মিনিস্টার্স অ্যান্ড দেয়ার কনস্টিটিউয়েন্সিজ। আমাদের যে সামনেই লোকসভা ভোট, 2024 লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তো যে ভোট আসছে, তো সেক্ষেত্রে এই ইউনিয়ন মিনিস্টার এবং তাদের ক্যাবিনেট মানে কোন ডিপার্টমেন্ট তারা সামলাচ্ছেন এবং তাদের কোন কনস্টিটিউয়েন্সি, সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো নোট এভাবে করবে যে ইউনিয়ন মিনিস্টার, ক্যাবিনেট, কনস্টিটিউয়েন্সিজ। নরেন্দ্র মোদীজি, উনি কোন ক্যাবিনেটে রয়েছেন, কোন কোন ডিপার্টমেন্ট সামলাচ্ছেন এবং তার কোন কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে, সেটা একটা নোট বানাতে অবশ্যই হবে। সিএম, গভর্নর অফ স্টেট, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে, গভর্নর রয়েছে, তো সেই সিএম গভর্নর লিস্টটাও কিন্তু রেডি রাখতে হবে। ব্যাংকিং পরীক্ষা মানে সেখানে শুধুমাত্র তোমার ব্যাংকিং থেকে স্ট্র্যাটেজিকে দেবে না, ওভারঅল ন্যাশনাল ইন্টারন্যাশনাল কি হচ্ছে চারিদিকে সেই নিয়ে তোমাকে কোয়েশ্চেন্স দিতেই পারে, ঠিক আছে? আচ্ছা, ইম্পর্টেন্ট ডে অ্যান্ড থিম। আমাদের সারা বছরে 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিনেরই এক একটা গুরুত্ব রয়েছে, তো কিছু না কিছু গুরুত্ব থেকেই যায়, ঠিক আছে? যেমন শিক্ষক দিবস, তারপরে ওয়ার্ল্ড এইডস ডে, ঠিক আছে, দেন হচ্ছে তোমার পরিবেশ দিবস। প্রত্যেকটা দিবসের প্রত্যেকটা দিনের কি কি গুরুত্ব এবং এই বছরে সেই দিনটার কি থিম ছিল, সেই থিমটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তো শুধুমাত্র কোন দিনে কি সেটাকে, যেমন ওয়ার্ল্ড ওজোন ডে, ওজোন ডের কি থিম, বা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, সেই ফটোগ্রাফি ডের কি থিম ছিল, সেই থিমটা সমেত তোমাকে পড়তে হবে। তো যারা পার্টিসিপেন্ট রয়েছে প্রত্যেকের এই ক্লাসটা ভালো লাগছে, ইয়েস অর নো?
একটু ইয়েস বা নো জানিয়ে দিও, ভালো না লাগলেও জানাবে, বা কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে এসে জানাবে। ওকে, তো আই হোপ যে সেশনটা তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ সামনেই 16 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ভালো ভালো না লাগলেও জানিও, ঠিক আছে, যদি ভালো না লাগে, ঠিক আছে, আই হোপ যে ভালো লাগবে। ইম্পর্টেন্ট ডে অ্যান্ড থিম গেল, নেক্সট হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস। দেখো প্রত্যেকটা রাজ্যেরই কিছু কিছু ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল থাকে, যেমন হর্নবিল ফেস্টিভ্যাল, লোসার ফেস্টিভ্যাল, ঠিক আছে, দেন তোমার হচ্ছে নানান রকম ফেস্টিভ্যালস থাকে। আমাদের পশ্চিমবঙ্গে কত ফেস্টিভ্যাল, 12 মাসে 13 পার্বণ, ঠিক তেমনি প্রত্যেকটা রাজ্যের কিছু কিছু ফেস্টিভ্যাল থাকে, ঠিক আছে, টিউলিপ ফেস্টিভ্যাল। তো সেই ফেস্টিভ্যাল গুলো কোন রাজ্যের সেটা তোমাকে জানতে হবে। বলে দিল যে এই ফেস্টিভ্যালটা কোন রাজ্যের সাথে অ্যাসোসিয়েটেড, এবার সেই ফেস্টিভ্যালটা হতে পারে কোনো ফুড ফেস্টিভ্যাল হতে পারে কোনো বিভিন্ন রাজ্যের। তো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস নিয়ে একটা নোটস অবশ্যই বানিয়ে নেবে। নেক্সট আসছি স্টক এক্সচেঞ্জ অফ ডিফারেন্ট কান্ট্রিজ, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে নোটস বানাতে হবে। বিভিন্ন দেশের যেমন ডাউ জোন্স, ন্যাসড্যাক, শুধু আমরা ইন্ডিয়ার ন্যাশনাল মানে স্টক এক্সচেঞ্জ জানি আমরা, এনএসসি বিএসসি, কিন্তু বাকি আরো বিভিন্ন যে রাষ্ট্রের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে স্টক এক্সচেঞ্জ গুলো রয়েছে সেগুলোর নাম আমাদের জানতে হবে। ঠিক আছে, আমরা ন্যাশনাল পড়ে যাচ্ছি, কোশ্চেন সেটার বলে দিল যে ডাউ জোন্স কোথাকার একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, তো তোমাকে সেটার মানে জানতে হবে। লিস্ট অফ স্পোর্টস স্টেডিয়াম ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল, দেখো আজকে আমরা আইপিএল দেখছি, ক্রিকেট দেখছি, তো ক্রিকেট খেলার বিভিন্ন যে স্টেডিয়াম গুলো, ন্যাশনাল স্টেডিয়াম বা ইন্টারন্যাশনাল কি কি স্টেডিয়াম রয়েছে, বা শুধু ক্রিকেট না, ফুটবল হতে পারে, গলফ হতে পারে, টেবিল টেনিস মানে টেনিস হতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা যে মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্টেডিয়াম গুলো একটু চোখ মেলে যেও, মানে একটু নোটস বানিয়ে নিও, প্রত্যেকটারই নোটস বানাবে। এবং আজ থেকেই রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট। ধরো আমাদের যে একটা ব্যাংকের বোর্ডস আছে, ব্যাংক বোর্ডস ব্যুরো, তাতে ধরো কোনো রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বা কোনো একটা ব্যাংকে একটা এমডি সিইও পদে কেউ নতুন নিযুক্ত হয়েছে, ঠিক আছে, বা এই যে বিভিন্ন ন্যাশনাল যে সমস্ত টপ মানে বডিজ গুলো রয়েছে ফাইন্যান্সে, ঠিক আছে, তাতে ধরো কেউ নতুন নিযুক্ত হয়েছে, সে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট গুলো ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আসবে, সেগুলো একটু স্ট্যাটিক হিসাবে লিখে নেবে। রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট খুব ইম্পর্টেন্ট। ইউনিয়ন বাজেট অ্যান্ড অ্যালোকেশন, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি স্টার মার্কস দিয়ে রাখলাম। ইউনিয়ন বাজেট অ্যান্ড অ্যালোকেশন থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসতে পারে পিও অ্যান্ড ক্লার্কে। এবার আমি ডিফারেন্স বলে দিই, যেটা হচ্ছে যে রিসেন্ট মানে ইউনিয়ন বাজেট গেল, সেই ইউনিয়ন বাজেটে কোন খাতে কোন ডিপার্টমেন্টে কতটা অ্যালোকেশন হয়েছে, ফান্ড অ্যালোকেশন, সেগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবারে পিও পরীক্ষাতে কি ধরনের কোয়েশ্চেন আসে, ব্যাংক পিও পরীক্ষাতে হয়তো তোমাকে মানে দিয়ে দিল যে এই শিক্ষা খাতে কত টাকা তোমার বরাদ্দ হয়েছে, কত টাকা, মানে হয়তো 7,239 crore রুপিস অ্যালোকেট হয়েছে, তোমাকে সেখানে অপশন দিয়ে দিল 7,239 crore, 7,139 crore, 7,329 crore, আর নান অফ দিস। তুমি এবারে পাগলের মতো খুঁজছো যে কোনটা হবে, তাহলে কোন ইউনিয়ন বাজেটে শুধু কোন খাতে কতটা অ্যালোকেশন হয়েছে সেটা জানলে হবে না, এক্সাক্ট ফিগারটাও তোমাকে একটু মেমোরাইজ করে রাখতে হবে, কারণ কোয়েশ্চেন্স এখন খুব খুঁটিয়ে কিন্তু দিচ্ছে, কোয়েশ্চেন্স খুব খুঁটিয়ে দিচ্ছে, মানে একদম ভিতর থেকে পুরো কোয়েশ্চেন্স, মানে ওয়ান লাইনের কোয়েশ্চেন্স পড়ে গেলে এখন তুমি পাত্তাই পাবে না। তো ইউনিয়ন বাজেটে ইম্পর্টেন্ট কি কি স্কিম মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে ফ্রম গভর্নমেন্ট, ফ্রম ইউনিয়ন মিনিস্টার, তো সেইগুলো তোমাকে জানতে হবে, এবং তার অ্যালোকেশনস মানে কোন খাতে কতটা অ্যালোকেশনস হয়েছে, ঠিক আছে, বা কোথায় কোন ট্রেন দিয়েছে, ঠিক আছে, বা ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু স্কিম মানে সেইগুলোর ব্যাপারে তোমাকে জানতে হবে। নেক্সট চলে আসছে গভর্নমেন্ট স্কিমস। দেখো সরকার বিভিন্ন ধরনের স্কিম চালু করছে, অন্তর্দয় যোজনা, অটল পেনশন যোজনা, জীবন জ্যোতি বীমা যোজনা, ঠিক আছে, সুরক্ষা বীমা যোজনা, এই ধরনের অনেক যোজনা, উজ্জ্বলা যোজনা, এই ধরনের অনেক যোজনা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে। তো সেইগুলোর ব্যাপারে কিন্তু আলাদা আলাদা নোটস বানাবে, একদম ডিটেলড নোট তোমাকে বানাতেই হবে। এগুলোর অনলাইনের কিছু হয় না, তোমাকে গভর্নমেন্ট স্কিমস লিখে আলাদা একটা নোট বানিয়ে নেবে যে এপিওয়াই এর কত বয়স সীমা, মানে বছরে কত টাকা করে দিতে হয়, ঠিক আছে, কারা কারা এটাতে অংশগ্রহণ করতে পারবে, টার্মস এন্ড কন্ডিশন, সেগুলো একটু শর্ট নোটস বানিয়ে নেবে আজকে থেকেই, শুরু করে দাও আজ থেকে। স্পেস এজেন্সিজ, আমাদের টোটাল ওয়ার্ল্ডে যে সমস্ত স্পেস এজেন্সিজ যারা বিভিন্ন স্পেস ওয়ার্কস নিয়ে কাজ করছে, সেসব স্পেস এজেন্সিজ নিয়ে যেহেতু মানে যারা কোয়েশ্চেন সেট করে তাদের বিভিন্ন ইন্টারেস্ট থাকে, তো স্পেস এজেন্সি থেকে কিন্তু কোয়েশ্চেন্স দিয়ে দেয়,
ঠিক আছে? তো স্পেস এজেন্সি হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ব্যাংকিং পরীক্ষার ক্ষেত্রে। তো স্পেস এজেন্সিজ এর উপরে একটা স্মল নোটস বানিয়ে নিও। নেক্সট চলে আসছি অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডস মানে হচ্ছে মানে সম্মানিত করা। তো অ্যাওয়ার্ড অনেক রকম সেক্টরে হতে পারে, সেটা হতে পারে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, সেটা হতে পারে নোবেল প্রাইজ, ঠিক আছে, সেটা হতে পারে কোনো স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড। তো অ্যাওয়ার্ড এই চ্যাপ্টারটা লিখে বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্স যে অ্যাওয়ার্ড গুলো পাচ্ছ সেগুলোর একটা স্ট্যাটিক পার্ট বানিয়ে নিও। অ্যাওয়ার্ডস, ঠিক আছে, পারলে এই পুরো এটার একটা ছবি তুলে নিতে পারো, ঠিক আছে। বুকস অ্যান্ড অথর খুব ইম্পর্টেন্ট। কোন বই এবং তার অথর কি? ব্যাংকের পরীক্ষা নিশ্চয়ই এরকম দেবে না যে গীতাঞ্জলির স্রষ্টাকে, গীতাঞ্জলির রচয়িতাকে, এই ধরনের দেবে না, একটু ইউনিক টাইপের দিতে পারে। কোনো স্পোর্টস কোনো ম্যাগাজিন তার কোনো অথর দিতে পারে, বা কোনো ফাইন্যান্স রিলেটেড কোনো একটা, ধরো কেউ আর্টিকেলস লিখেছে তার অথর কে। যেমন আমাদের এক্স আরবিআই যিনি ছিলেন গভর্নর রঘুরাম রাজনজি, ওনার একটা বই ছিল আই এম হোয়াট আই এম, ঠিক আছে। তো এই বইটার মানে এরকম এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। বা নির্মলা সীতারামন যিনি আমাদের প্রেজেন্ট ফাইন্যান্স মিনিস্টার, ওনার কিছু লেখা বই থাকতে পারে, ঠিক আছে। তো এই ধরনের মানে যেগুলো মনে হয় যে পড়তে পারে সেই ধরনের কিছু বুকস অ্যান্ড অথার্স তোমাকে সিলেক্টিভলি নোটস বানিয়ে রাখতে হবে। দেখো সিলেবাস তো কিছুই নেই, অথচ অনেক সিলেবাস। তোমাকে মানে সব পড়তে হবে না, তোমাকে সব পড়তে হবে না, মানে বুকস অ্যান্ড অথার্স লিখলাম মানে সেই একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে তোমাকে এখন বই লিখতে বসলে এরকম বলছি না। মানে যেগুলো তোমার মনে হচ্ছে লাস্ট প্রিভিয়াস 10 বছরের কোয়েশ্চেন তুমি দেখে নিও, কি ধরনের কোয়েশ্চেন্স আসছে, একটা ট্রেন্ড তুমি বুঝতে পেরে যাবে, সেই অনুযায়ী বুকস অ্যান্ড অথর্স এর নোটটা বানিও। লেক অ্যান্ড ওয়াটারফলস ব্যাংকের পরীক্ষা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন লেক রয়েছে, কিছু অফবিট লেক, কিছু খুব পপুলার লেক, ঠিক আছে। তো কোয়েশ্চেন্স আসে অফবিট লেক থেকে। এমন কিছু কিছু লেক যেগুলোর আমরা নাম শুনিনি, বা এমন কিছু কিছু টুরিস্ট ডেস্টিনেশন যেগুলোর কিনা আমরা নাম জানি না, ঠিক আছে, সেখানে হয়তো তোমার কোনো ব্যাংক ব্রাঞ্চ খুলে রেখেছে, যাই হোক হোয়াট এভার। তো লেকস, ওয়াটারফলস এবং বিভিন্ন মানে অফবিট টুরিস্ট ডেস্টিনেশন গুলো একটু নোটস করে নিও, কারণ সেখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে। নেক্সট চলে আসছি ব্যাংকিং অ্যাব্রিভিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস। ব্যাংকিং অ্যাব্রিভিয়েশন হয়তো তোমাকে এরকম দিয়ে দিল, এনইএফটির ফুল ফর্ম জিজ্ঞেস করবে না, হয়তো বলে দিল এনইএফটির মধ্যে ই কথাটার মানে কি, তাহলে তোমাকে পুরোটাই জানতে হচ্ছে। বা আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, হয়তো তোমাকে জিজ্ঞেস করলো জি কথাটার ফুল ফর্ম কি। বা এলইআই, লিগ্যাল এন্টিটি আইডেন্টিফায়ার, ঠিক আছে। তো এলইআই এর ফুল ফর্ম না জিজ্ঞেস করে হয়তো বলে দিল আইটার ফুল ফর্ম কি। তো তোমাকে সবটাই জানতে হচ্ছে। আইএমপিএস, ঠিক আছে, তো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। তো আইএমপিএস এর ফুল ফর্ম তোমাকে জেনে রাখতে হবে, কারণ ব্যাংকিং অ্যাব্রিভিয়েশনে এই ধরনের কোয়েশ্চেন্স আসে। হয়তো বলে দিল ন্যাচ, এনএসিএইচ, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস, সি কথাটার ফুল ফর্ম কি, তুমি এবার খুঁজছো। লিবর মিবর, লন্ডন ইন্টারব্যাংক অফার রেট বা মুম্বাই ইন্টারব্যাংক অফার রেট, হয়তো ওই ও কথাটার মানে বলে দিল যে ও কথাটার মানে কি, ঠিক আছে। তো এই ধরনের ব্যাংকিং অ্যাব্রিভিয়েশন গুলো তোমাকে জেনে রাখতে হবে। খুব ইজি কোয়েশ্চেন না, একটু ডিফিকাল্ট এবং মডার্ন টাইপের অ্যাব্রিভিয়েশন গুলো তোমাদের রেডি রাখতে হবে সবসময়। ওকে, আচ্ছা এবারে চলে আসছি একটু ব্যাংকিং, স্ট্যাটিক ব্যাংকিং এর দিকে, ঠিক আছে। স্ট্যাটিক ব্যাংকিং এ প্রথমেই যে চ্যাপ্টারটা সেটা খুব ইম্পর্টেন্ট, ব্যাংক হেডকোয়ার্টার্স, ট্যাগলাইন এন্ড এমডি সিইও। এটা একটা আলাদা নোটস অবশ্যই বানাবে, খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে যতগুলো পাবলিক সেক্টর ব্যাংক আছে বা প্রাইভেট সেক্টর ব্যাংক আছে, প্রত্যেকটার হেডকোয়ার্টার, তাদের ট্যাগলাইন কি রয়েছে, এবং এমডি সিইও যিনি রয়েছেন তার নাম, প্রেজেন্ট এমডি সিইওর নাম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়তে পারে, স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক ব্যাংকিং যাই বলো না কেন, ঠিক আছে। যেমন তোমার কানাডা ব্যাংকের মানে হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে রয়েছে, কানাডা ব্যাংকের ট্যাগলাইন টুগেদার উই ক্যান, ওকে, এমডি সিইও হচ্ছে কে সত্যনারায়ণ রাজু। তো এই যে ব্যাপারগুলো তোমাকে জেনে রাখতে হবে। তো একটা নোটস বানাবে, ব্যাংক এইচকিউ, ট্যাগলাইন, এমডি সিইও। ইম্পর্টেন্ট কমিটিজ, আমাদের ব্যাংকিং সিস্টেমটা যবে থেকে চালু হয়েছে তবে থেকে বিভিন্ন রিফর্মস, ব্যাংকিং রিফর্মস আনার জন্য বিভিন্ন ধরনের কমিটি আমাদের ফরমেশন করতে হয়েছে, ঠিক আছে। কিরকম কমিটির নাম, যেমন দামোদরন কমিটি, নরসিংহাম কমিটি, সেই কমিটিগুলো কবে শুরু হয়েছিল এবং তাদের মেন
কাজ কি ছিল, কার্যকলাপ কি ছিল, কেন সেগুলো গঠন করা হয়েছিল, সেগুলোর উপর একটু শর্ট নোট বানিয়ে নিও, ঠিক আছে, ব্রিফলি পড়ে নেবে একটু। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাক্ট অ্যান্ড ইয়ার, যেমন বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাক্ট, যেমন ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, নেগোশিয়েটিং ইনস্ট্রুমেন্টেশন অ্যাক্ট, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন অ্যাক্ট তোমাকে জেনে রাখতে হবে, ব্যাসেল অ্যাক্ট। তো সেই সব অ্যাক্ট গুলোর কোন বছরে শুরুয়াত হয়েছিল, উইথ তাদের মেন মটো কি ছিল, সেই সব অ্যাক্টের মাধ্যমে কি কি মানে ফর্মুলেট করা হয়েছে, সেই অ্যাক্ট গুলো তোমাকে জানতে হবে। ইন্ডিয়ান ব্যাংকিং ইন্ডাস্ট্রি, তোমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেসের যে বইটা দেওয়া হয়েছে আড্ডা 247 থেকে, সেইখান থেকে কি করা হয়েছে না, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এটা চ্যাপ্টার দেওয়া রয়েছে, তোমাকে সেটা পড়তে হবে। আরবিআই এর মনিটারি পলিসি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কিন্তু। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে বলতে পারো সমস্ত ব্যাংকের বাবা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং মনিটারি পলিসি, তাতে বিভিন্ন রেট থাকে, যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট, ওকে, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ওকে, ক্যাশ রিজার্ভ রেশিও, এই যে টার্মগুলো, সেই টার্মগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু ওখান থেকে নোটস বানিয়ে রাখতে হবে, খুব মাইনিউটলি পড়বে এই চ্যাপ্টারটা, আরবিআই এর মনিটারি পলিসি। এবং পরীক্ষা যবেই হোক না কেন তার আগে ওই রেট গুলো একটু জেনে যাবে, যে আজকে রেপো রেট কত রয়েছে, রিভার্স রেপো রেট কত রয়েছে, সিআরআর কত রয়েছে, এসএলআর কত রয়েছে, ওই যে পার্সেন্টেজ রেট গুলো খুব পরীক্ষায় আসে। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এই ব্যাংকিং অ্যাওয়ারনেস এর মধ্যেই চ্যাপ্টারে থাকবে, পড়ে নেবে এগুলো। শুধু পড়লে হবে না, হয়তো ক্লাসে সাইন ম্যাম পড়িয়ে দেবেন, কিন্তু তোমাকে আলাদা করে নোট বানিয়ে নিতে হবে, তোমাকে আলাদা করে পড়তে হবে। তোমাদের এই পেড ব্যাচে যতজন পড়ছো, আমি তো চাইবো সবাই চাকরি পাক, সবাই সিলেকশন পাক, কিন্তু সিলেকশনটা এত মুখের কথা নয়, তার জন্য তোমাদেরকে কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হবে। শুধু আড্ডাতে কতক্ষণ ক্লাস করছো, নিজে বাড়িতে প্র্যাকটিস করছো না, এই করলে হবে না। ক্লাস যতক্ষণ করছো তার ডবল 3 ডবল তোমাকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মোর প্র্যাকটিসেস মেক্স এ ম্যান পার্মানেন্ট। নেক্সট চলে আসি খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ডিজিটাল ব্যাংকিং। আজকে আমরা ডিজিটাল এরাতে বাস করছি, ডিজিটাল যুগে বাস করছি, তো সেখানে ডিজিটাল ব্যাংকিং সেটা মানে খুবই মানে ইনস্ট্রুমেন্টাল পার্ট বলতে পারো। ডিজিটাল ব্যাংকিং থেকে এনইএফটি, আরটিজিএস, এটিএম, আইএমপিএস, ইউপিআই রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন্স, এমএমআইডি, বিভিন্ন কোয়েশ্চেন্স তোমার আসতে পারে। তো ডিজিটাল ব্যাংকিং যে চ্যাপ্টারটা রয়েছে তার যত পিডিএফ রয়েছে, যত ইনফরমেশন পাও, সব কালেক্ট করে নোট বানাও এখন থেকে। ব্যাংকিং টেকনোলজি, দেখো যত দিন যাচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে টেকনোলজি মানে অনেকদিন থেকেই হয়েছি, কারণ আরো যত দিন যাচ্ছে তত আমরা টেকনোলজির প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ছি এবং টেকনোলজি ড্রাইভেন হয়ে পড়ছি, টেকনোলজি নির্ভর হয়ে পড়ছি। তো সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংকগুলো কি করছে, বিভিন্ন অ্যাপ মানে জেনারেট করছে, বিভিন্ন অ্যাপ লঞ্চ করছে। তো সেই অ্যাপগুলো বিভিন্ন যে ব্যাংকিং, যেমন আইসিসি ব্যাংকের একটা অ্যাপ রয়েছে, কানাডা ব্যাংকের কানাডা AI1 অ্যাপ রয়েছে, এসবিআই স্টেট ব্যাংকের এসবিআই ইয়োনো অ্যাপ রয়েছে। তো প্রত্যেকটা ব্যাংকের কি কি অ্যাপ, সেই অ্যাপগুলোর নাম, ওকে, কি কি নতুন নতুন রোবট তারা ইন্ট্রোডিউস করছে ব্যাংকিং সিস্টেমে। যেমন আইসিসি একটা তোমার চ্যাটবোট মানে ইউজ করে, মানে কাস্টমার সার্ভিসটাকে আরো বেশি আপগ্রেডেড করার জন্য। তো সেই সব চ্যাটবোট বা রোবট গুলোর নাম কি, ঠিক আছে, সেই ব্যাংকিং টেকনোলজি রিলেটেড যা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোর একটা নোটস বানিয়ে দেবে, পরীক্ষা খুবই আসে এগুলো। স্মল ফিন্যান্স ব্যাংক, পেমেন্ট ব্যাংক, সেলফ হেল্প গ্রুপ, এইগুলো নিয়ে অনেক ভালো ভালো নোটস রয়েছে নেটে, ইন্টারনেটে, সেগুলো থেকে একটু ভালো করে পড়াশোনা করে নোটস বানাবে। ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স, আগের গুলো গেল স্ট্যাটিক ব্যাংকিং, এবার হচ্ছে ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যখনই কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে দেখবে প্রত্যেক দিন কিছু না কিছু ব্যাংকিং কিছু বা ফাইন্যান্স কিছু রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেইগুলো একটা আলাদা কারেন্ট অ্যাফেয়ার্স বানাবে ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, ঠিক আছে। তো এতক্ষণ আমরা যা কিছু বকবক করলাম সেগুলো ছিল কি স্ট্যাটিক জিকে, প্রায় 33টা টপিক আমরা লিখেছি স্ট্যাটিক জিকে। এইগুলো যদি এখন থেকেই তোমরা প্রিপারেশন শুরু করে দাও তাহলে আই হোপ যে অনেকটা তোমরা অনেকের থেকে এগিয়ে থাকবে। কারণ একটা উদাহরণ দিই, আমারই এক বন্ধু, সে কিন্তু প্রিলিমসে আমার থেকে কিন্তু বেশি মার্কস পেয়েছিল, যেটা আমি সিলেকশন পেয়েছিলাম প্রিলিমসে। সে আউট অফ 100 90 পেয়েছিল, আমি পেয়েছিলাম 88, ঠিক আছে। মেন পরীক্ষাতে গিয়ে সে কিন্তু 107 পেয়েছিল, আমি পেয়েছিলাম 119, কাট অফ গিয়েছিল 109, ঠিক আছে। একটাই সেকশন আমাদের দুজনের মধ্যে তফাৎ করে দিয়েছিল, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস সেকশন, ঠিক আছে।
তো তোমার থেকে ধরো অনেকে হয়তো একটু বেশি পেলো রিজনিং এ বা এতে, কিন্তু এই সেকশনটা খুবই স্কোরিং পার্ট, যদি এখন থেকে মন দিয়ে পড়ো 3 থেকে 4 ঘন্টা। তো যারা তোমরা সেশনে রয়েছো প্রত্যেকে এই জেনারেল অ্যাওয়ারনেসের যে টপিকগুলো ছবি তুলে নিতে পারো বা এই টপিকগুলো লিখে নিতে পারো। ওকে, তো এই টপিকগুলো তোমাকে এখন থেকে, আজ থেকে প্রিপারেশন নিতে হবে। আমি কিছুক্ষণ একটু দাঁড়াচ্ছি, তোমরা দেখে নাও, লিখে নিতে পারো, ঠিক আছে? আমি একটু পরে তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে কিভাবে কি কি হ্যাবিট তোমাদেরকে এখন থেকে বানাতে হবে, যাতে করে এই সেকশনটাতে 50-এর মধ্যে অ্যাটলিস্ট 80% মার্কস তোমরা গ্যাদার করে নিতে পারো পরীক্ষাতে। ওকে, একটু লিখে নিতে পারো কোশ্চেন গুলো। চলো চন্দন, থ্যাংক ইউ, লেখা ডান। একটু দাঁড়িয়ে যাও, বাকি সবার জন্য একটু ওয়েট করে যাই 5-7 মিনিট। আমরা নেক্সট 5 মিনিট পরে ডিসকাস করব যে কিভাবে পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেস গুলো, তবে আমার ভালো স্কোর আমি গেইন করতে পারবো, বা প্রত্যেক দিন কিভাবে পড়লে আমি অনেক বেশি অনেকের থেকে এগিয়ে যেতে পারবো এই সেকশনটাতে। চলো, যারা কমপ্লিট করেছো একটু ওয়েট করে যাও 5 মিনিট। চলো, অনেকের লেখা কমপ্লিট হয়ে রয়েছে, বাকিরা একটু তাড়াতাড়ি লেখো যাতে করে কিনা আমি নেক্সট কথাগুলো ডিসকাস করতে পারি তোমাদের সাথে। ওকে ওকে, চলো ডান। তো তোমরা রেকর্ডেড ক্লাস দেখে নেবে, ঠিক আছে? আমি নেক্সট ডেতে চলে যাচ্ছি। চলো, এবার আমরা ডিসকাস করে নেবো যে সাবজেক্টগুলোর ব্যাপারে, সেটা হচ্ছে যে এই সেকশনটাতে কিভাবে আমি ভালো স্কোর করতে পারি, হাউ টু স্কোর 35+ আউট অফ 50 এই সেকশনটাতে কি করে আমি পেতে পারি, তার জন্য কি কি হ্যাবিট আমার মধ্যে এখন থেকে গ্রো করতে হবে। তো সেগুলো আমি লিখে দিচ্ছি। দেখো, তোমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে এই সেকশনটাতে ভালো মার্কস পাওয়ার জন্য, সেটা হচ্ছে প্রিভিয়াস 10 বছরের কি ধরনের কোয়েশ্চেন্স ট্রেন্ড দিয়েছে, কোয়েশ্চেন্স পড়েছে, তোমরা সেগুলো একটু না সারা দিন ধরে একটু অ্যানালাইজ করো। একটা দিন, গোটা দিন সময় দাও যে প্রিভিয়াস 10 বছরে এই ব্যাংক, আইবিপিএস বা এসবিআই, আরবিআই যা পরীক্ষা হোক, তাদের জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে কি ধরনের কোয়েশ্চেন্স এসেছে সেগুলো একটু অ্যানালিসিস করো। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার জেনারেল অ্যাওয়ারনেস কোয়েশ্চেন্স অ্যানালিসিস।
যে যত ভালো অ্যানালিসিস করতে পারবে সে কিন্তু তত ভালো স্কোর করতে পারবে এই সাবজেক্টে। কোথা থেকে দিচ্ছে, কোথা থেকে পড়লে আমার বেটার হতে পারে, প্রিভিয়াস ইয়ার্স এর জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা খুব ভালো করে একদম ঠান্ডা মাথায় অ্যানালিসিস করো। একদিন কেন, তুমি দুদিন ধরে অ্যানালিসিস করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই গাধার মতো খেটে তো লাভ নেই, মানে একদম সেই হুড়ো পাবলিকের মতো পড়ে তো লাভ নেই, ঠিক আছে? যে সবাই পড়ছে আমাকেও পড়তে হবে, ক্যাপসুল পড়ে নি, পিডিএফ পড়ে নি, সবকিছু ওরকম করলে হবে না। তোমার হাতে এত সময় নেই, যে সময়টুকু আছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে স্মার্টলি ইউজ করতে হবে। তার জন্য প্রথম হচ্ছে প্রিভিয়াস ইয়ারে জিএ কোয়েশ্চেন্স গুলো খুব সুন্দরভাবে অ্যানালিসিস করো। একদিন, দুদিন, 3 দিন, হোয়াট এভার নাও। এই অ্যানালিসিস যত ভালো হবে তোমার নোটস বানাতে সুবিধা হবে, যে কিভাবে নোটস আমি বানাবো। নাহলে বইয়ে তো প্রচুর লাইন রয়েছে, তুমি সবই লিখতে থাকবে গাধার মতো। তোমাকে বুদ্ধিমান স্মার্ট ওয়েতে তোমাকে এই চ্যাপ্টারটা কভার করতে হবে। তুমি যদি সারা বই পড়তে থাকো তাহলে জিন্দেগি ভর তুমি ব্যাংকে সিলেকশন পাবে না, জিন্দেগি ভর তুমি সিলেবাসই কমপ্লিট করতে পারবে না, পড়েই যাবে সারা জীবন ধরে। তাহলে প্রিভিয়াস ইয়ারে জিএ কোয়েশ্চেন্স গুলো তুমি দেখবে যে 2014 থেকে 2017-তে ওয়ান লাইনার কোয়েশ্চেন বেশি পড়তো এবং 3 মাসের পড়ে গেলেই হয়ে যেত। 2018 থেকে 2021 অব্দি 4 to 5 মান্থসের ওয়ান লাইনার নয়, একটু ভিতরের কোয়েশ্চেন্স পড়তো, মডারেট কোয়েশ্চেন্স পড়তো জিএ কোয়েশ্চেন। কারণ মানে আমরা এটা জানতাম যখন আমি প্রিপারেশন শুরু করেছিলাম যে সবচেয়ে ইজি সেকশন হচ্ছে এই জেনারেল অ্যাওয়ারনেস সেকশন, সবচেয়ে ইজি। যদি একটু আমরা মুখস্থ করে নিই, পড়ে নিই, তাহলে দেখবে এই সেকশনটাতে খুব ভালো মার্কস আসছে। কিন্তু মানে বছরের পর বছর ধরে কিন্তু রেভলিউশন এসেছে এই সেকশনটাতে, যেটা সবচেয়ে সোজা মানে সেকশন ছিল সেটাকে দিনের পর দিন আস্তে আস্তে কঠিনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 2022 থেকে দেখা গেল 6 months to 12 months কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে, মডারেট টু ডিফিকাল্ট। বুঝতে পারছো? যত দিন যাচ্ছে ভ্যাকান্সি কমছে, ঠিক সেরকম ভাবেই এই যে সেকশনটাতে মানুষ স্কোর করতো একটু ওই আগে, হ্যাঁ আগেকার দিনে ক্যাপসুল, পিডিএফ এলো এসব পড়লে এই 2014-17 সালে তুমি 30 পেয়ে যেতে, 30+। কিন্তু এখনকার দিনে ওই ক্যাপসুল পিডিএফ শুধুমাত্র পড়ে পরীক্ষার আগে 1 মাস 10-15 দিন আগে পড়ে গেলে করলে তুমি 30+ কেন, তুমি 10-12 নম্বর হয়তো স্কোর করবে, তার বেশি না। তো এখন তাহলে কিভাবে পড়তে হবে তোমাকে, না এখন তোমাকে কিভাবে পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো তুমি এই 3 বছরের একটু কোয়েশ্চেন ট্রেন্ড গুলো দেখবে যে কিভাবে কোয়েশ্চেন গুলো চেঞ্জ হয়েছে বছরের পর বছর ওভার দ্য ইয়ার্স ধরে। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো প্রিভিয়াস ইয়ার জিএ কোয়েশ্চেন্স অ্যানালিসিস। এটা তুমি এই অ্যানালিসিস করতে তুমি 3-4 দিন নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করে অ্যানালিসিসটা করবে। সেকেন্ড পয়েন্ট, রিড অ্যান্ড রাইট। তিনখানা খাতা করবে, তিনখানা খাতা। একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর খাতা, একটা হচ্ছে স্ট্যাটিক জিকের খাতা, আর একটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস এর খাতা। এই তিনখানা খাতা তোমাকে ডেলি পড়তে হবে, এখন থেকে সেগুলো মেনটেন করো। প্রত্যেকটা সেকশনে 1 ঘন্টা করে টাইম দাও। ব্যাংকিং অ্যাওয়ারনেসে 1 ঘন্টা টাইম দিলে, স্ট্যাটিক জিকেতে 1 ঘন্টা টাইম দিলে, কারেন্ট অ্যাফেয়ার্সে 1 ঘন্টা টাইম দিলে। জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে 3খানা সেকশন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 1 ঘন্টা, স্ট্যাটিক জিকে 1 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাংকিং অ্যাওয়ারনেসে 1 ঘন্টা এখন থেকে। তাহলে রিড অ্যান্ড রাইট প্রত্যেকদিন ঘুম, যেটা আমি করতাম, তোমাদেরকেও যে করতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবে একদম সকালে ঘুম থেকে উঠে মাইন্ড ফ্রেশ থাকে, তো কি করতাম, সকালে একদম ঘুম থেকে উঠে সেই দিনকার ডেইলি জিকে আপডেট গুলো আমি খাতায় লিখতাম। শুধু একটা সোর্স থেকে না, 2-3টে সাইট থেকে আমি লিখতাম। এবং এখানে তোমাদেরকে একটা সাইটের নাম আমি বলে রাখি, তোমরা অবশ্যই ফলো করবে,
আড্ডা 247 তো অবশ্যই ফলো করবে, আড্ডা 247 যেসব পিডিএফ গুলো আছে অবশ্যই পড়বে, ডেলি জিকে আপডেট আড্ডা 247 থেকে প্রত্যেকদিন লিখতে হবে। পাশাপাশি আরো একটা সাইট তোমাদেরকে বলে রাখছি, সেই সাইটটা অবশ্যই ফলো করবে, সেটা কি অ্যাফেয়ার্স ক্লাউড। অ্যাফেয়ার্স ক্লাউড, এই অ্যাফেয়ার্স ক্লাউড সাইটটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট অ্যাফেয়ার্স ক্লাউড। এখান থেকে পারলে, যে এখন তো পেড হয়ে গেছে, আগে ফ্রি ছিল, এখন পেড তোমার পিডিএফ এসে গেছে। অ্যাফেয়ার্স ক্লাউড এবং আড্ডা 247 থেকে ডেলি জিএ আপডেট খাতায় লিখবে, সেগুলোকে 3 নম্বর পয়েন্টে লিখে দিই রিভিশন। শুধুমাত্র পড়লে এবং লিখলে হলো না, পার ডে সেগুলোকে কিন্তু 2 বার করে রিভিশন দিতে হবে, তবে মেমোরাইজ মাথায় থাকবে। তাহলে প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন অ্যানালিসিস হয়ে গেল। নেক্সট দুটো অথেন্টিক সোর্স থেকে তোমাকে কিন্তু লিখতে হবে, একটা আড্ডা 247 এবং আরেকটা হচ্ছে অ্যাফেয়ার্স ক্লাউড। এই দুটো সাইট থেকে ডেলি জিএ আপডেট প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো লিখবে, লিখে পার ডে সে লেখা হয়ে গেলে সে তখন একবার দুবার রিভিশন দিয়ে দিলে, এবং দিনের শেষে রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তার আগে আরেকবার রিভিশন দিয়ে কুইজ খেলে নেবে। প্রত্যেক দিন এই দুটো সাইটে না ডেলি সিএ কুইজ বলে থাকে, ডেলি সিএ কুইজ, সিএ কুইজ মানে কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যা যা কিছু সকালবেলা পড়লে তখন দুবার রিভিশন দিলে, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে একবার রিভিশন দিলে, এবং রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগেই একবার কারেন্ট অ্যাফেয়ার্স কুইজটা খেলে নেবে। এই অভ্যাসটা কিন্তু তোমরা এখন থেকেই তৈরি করো, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডেলি, উইকলি, মান্থলি রিভিশন। এই কারেন্ট অ্যাফেয়ার্স মানে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা এতটাই ভাস্ট এবং এতটাই ইনফরমেটিভ, মানে প্রচুর, মানে এত ইনফরমেশন মাথায় তো রাখা যায় না, কিন্তু রিভিশন ইজ দ্য কি। যত বেশি রিভিশন করবে তত বেশি সেটা মাথায় থাকবে। তুমি যদি হয়তো মানে একটা মাসে প্রায় 14-15 বার রিভিশন করেছো সাবজেক্টটাকে, তুমি হয়তো তারপর 2 মাস পড়লে না, তাও দেখবে তোমার মনে থাকবে, কারণ রিভিশনের তো একটা গুরুত্ব আছে না। তোমরা ছোটবেলা থেকেই আমরা পড়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে, যাই হোক, তো সেখানেও কিন্তু স্যারেরা বলতেন যে রিভিশন দে, রিভিশন দে। যত বেশি রিভাইজ করবে সাবজেক্টটাকে তত বেশি মেমোরিতে থাকবে। তো রিড অ্যান্ড রাইট হলো রিভিশন, এবং ডেলি, উইকলি, মান্থলি রিভিশন দিতে হবে তোমাকে। তুমি ডেলি মানে কুইজগুলো খেলছো তো, ঠিক তেমনি উইকলি, মান্থলি গিয়েও কুইজগুলো তোমাকে খেলতে হবে বারবার। মানে প্রত্যেকটা মাসের যে কুইজগুলো এত বার করে রিভাইজ দাও যে ভুল যাওয়ার চান্সই থাকবে না। এবারে কারেন্ট অ্যাফেয়ার্স কি করে তোমাকে পড়তে হবে, দেখো, তোমাকে হয়তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিল যে নরেন্দ্র মোদীজি এই দেশে গিয়েছিলেন, গিয়ে এই মৌ স্বাক্ষরিত হয়েছে। তো তোমাকে ভিতরে জানতে হবে যে সেই দেশ যেখানে ঘুরতে গেছে সেইখানে কান্ট্রি ক্যাপিটাল কি, তাহলে সেটা একটা স্ট্যাটিক পোর্শন চলে এলো। বা মৌ কি কি নিয়ে স্বাক্ষরিত হয়েছে, সেখানে কোনো টাকার ব্যাপারে কোনো কিছু অ্যালোকেশন হয়েছে কিনা, সেই নাম্বারটা। তো ধরো জিকে আপডেটে যখন মানে সাইটে দিচ্ছে তখন নিশ্চয়ই ওয়ান লাইনে সবসময় দেয় না, ওয়ান লাইনের পরে কিছু ডেসক্রিপশন থাকে, সেই ডেসক্রিপশন পার্টটা আবার পড়ে নেবে, পড়ে নিয়ে দেখবে যে সেখান থেকে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু মানে নোট ডাউন করা যায় কিনা, ঠিক আছে? তো সেই জন্যই বলছি যে মানে প্রত্যেক দিন প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকে, সব কারেন্ট অ্যাফেয়ার্সই যে তোমাকে মানে লিখতে হবে তার কোনো গুরুত্ব নেই। তো তুমি প্রিভিয়াস এই 5 বছরের অন্তত কোশ্চেন ট্রেন্ড দেখে নেবে যে কি ধরনের কোশ্চেন আসছে, তাহলে সেইগুলো জানা থাকলে তোমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো লিখতেও খুব সুবিধা হবে, যে কোনগুলো আমি লিখবো কোনগুলো ছাড়বো, ঠিক আছে? তো এইভাবে তোমাকে এই সেকশনটাতে তোমাকে প্রিপারেশন নিতে হবে, তবে তুমি 35+ স্কোর করতে পারবে। তো এখন থেকে 3টে খাতা বানাবে, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে, এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিক ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, ঠিক আছে? তো এই 3টে সেকশনের উপর আলাদা আলাদা খাতা বানাও, এবং পার ডে প্রত্যেকটা সেকশনে 1 ঘন্টা করে টাইম দাও। তাহলে জেনারেল অ্যাওয়ারনেসে এই সেকশনটাতে 3 ঘন্টা করে যদি তুমি পার ডে এখন থেকে টাইম দাও, 35+ স্কোর করা কিন্তু কোনো ব্যাপার না। এবং বারবার বলে রাখছি, এখনকার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওই 3 মাসের ওয়ান লাইনার পড়ে গেলে হবে না, তোমাকে লাস্ট 1 বছরের মানে মান্থ ওয়াইজ তোমাকে তৈরি করতে হবে। ধরো তোমার
এই বছরে হয়তো IBPS ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমার তাহলে এখন থেকে তুমি যদি প্রিপারেশন নাও, তবে গিয়ে তোমার যখন ডিসেম্বরে পরীক্ষা চলবে, তোমার তখন এই মাসের গুলো কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এখন থেকেই তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তুমি বললে হবে না যে আমার প্রিলিমস পরীক্ষা তো স্যার সেপ্টেম্বর অক্টোবরে হবে, তখন গিয়ে আমি সব পড়বো। তখন দেখবে সব পড়তে গেলে জগা খিচুড়ি পাকিয়ে যাবে। কিন্তু এখন এটা তুমি যদি এখনই সেরে রাখো এবং সেগুলোকে প্রত্যেক মাসে একবার করে রিভাইজ দিতে থাকো, দেখবে খুব সুন্দরভাবে তোমার মনে থাকছে, এবং 35+ তুমি যদি স্কোর করে ফেলতে পারো, তোমার সিলেকশন পাক্কা, তুমি লিখে নিতে পারো। হ্যাঁ, পাশাপাশি বাকি সেকশনেও তোমাকে ভালো পারফর্ম করতে হবে, কিন্তু সেই সেকশনগুলো রিজনিং, ম্যাথ, ইংলিশে সবাই মোটামুটি ভালো পারফর্মই করে, খারাপ কেউ করে না। কিন্তু এই সেকশনটা যেটা কিন্তু তোমার সেভিয়ার পার্টও হতে পারে বা ডিস্ট্রাকটিভ পার্টও হতে পারে, তোমাকে শেষও করে দিতে পারে, আবার তোমাকে সিলেকশনও দিতে পারে, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস সেকশন। তো আজ থেকে, এখন থেকে শুরু করে দাও, এই মাইন্ডসেটটা বানিয়ে নাও যে নোটস বানিয়ে আমাকে আজ থেকেই পড়া শুরু করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আই হোপ যে খুব ভালো লেগেছে। কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা করতে পারো, এখানে আমি আছি, আর 10 মিনিট তো রয়েছি। তোমাদের কিছু কোয়েশ্চেন্স থাকলে তোমরা অবশ্যই করতে পারো। আচ্ছা, আদর্শ লিখেছে এক্সামের কতদিন আগে থেকে জিকে আপডেটকে ফলো করতে হবে স্যার? ওই যে বললাম স্যার, অ্যাটলিস্ট 1 ইয়ার, 1 বছর। কারণ দেখো, রিসেন্ট কিছু কিছু পরীক্ষাতে দেখা গেছে 6 মাস থেকেও 6 মাস বা 1 বছরের কোশ্চেন দিয়েছে। তাহলে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন ইউটিউবের এই সাইটগুলো, এডুকেশনাল ওয়েবসাইটগুলো তোমাদেরকে এটাই শেখাবে যে 6 মাসে তোমাকে প্রিপেয়ার করতে হবে, ঠিক তো? যে কোশ্চেন সেটা সে দেখলো যে 6 মাসে সবাই তার মানে কোশ্চেন মানে প্রিপেয়ার করছে, দিয়ে দিলে 1 বছরের আগেকার থেকে। তো তোমাকে অ্যাটলিস্ট 1 ইয়ার, 1 বছরের প্রিপারেশন নিতে হবে। সোহেব কর্মকার লিখেছে স্যার প্রতিদিন কতটা টাইম দিতে হবে জিএতে এন্ড কোন কোন রিসোর্সেস ফলো করব? ভেরি গুড। দেখো, বলে দিচ্ছি আমি তোমাকে, চলো। চলো, রিসোর্সেস কি কি তুমি ফলো করবে পার ডে, আমি এখানেই লিখছি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স লেখার জন্য তুমি আড্ডা 247 এবং অ্যাফেয়ার্স ক্লাউডের তুমি ফলো করো। অ্যাফেয়ার্স ক্লাউড হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে কিনা তুমি শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস না, রিজনিং, ম্যাথ ফ্যাথ সবই তুমি পাবে, ঠিক আছে? বাট স্পেশালি আমি ফলো করেছিলাম জেনারেল অ্যাওয়ারনেসের জন্য। অ্যাফেয়ার্স ক্লাউডের ডেইলি জিকে আপডেট, স্ট্যাটিক জিকে, ব্যাংকিং অ্যাওয়ারনেস খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? অ্যাফেয়ার্স ক্লাউড ফলো করবে। পাশাপাশি তোমার আরেকটা সাইট আছে, অ্যাসপিরেন্ট জোন এবং জিকে টুডে, এই দুটো সাইট আমি ফলো করেছিলাম, তোমরা লিখে নিতে পারো, অ্যাসপিরেন্ট জোন, জিকে টুডে। ওকে, এই সাইটগুলো থেকে তুমি ফলো করতে পারো। বিভিন্ন স্যারেরা এসে বিভিন্ন ইউটিউবে পড়ান, ঠিক আছে, মানছি আমি, বাট আড্ডা 247 থেকে কিন্তু ডেলি জিকে আপডেট আমি নিজে লিখতাম, এবং তার পাশাপাশি অ্যাফেয়ার্স ক্লাউড এবং জিকে টুডে থেকেও আমি করতাম। আর অ্যাসপিরেন্ট জোন থেকে অনেক স্ট্যাটিক পার্ট খুব সুন্দর সুন্দর রয়েছে, তো তোমাকে একটু ফলো করতে হবে যে কোথা থেকে আমাকে পড়তে হবে, ঠিক আছে? তো প্রিভিয়াস 5 বছরের কোয়েশ্চেন্স দেখো, সেই কোয়েশ্চেন্স গুলো গুগলে লিখে একটু দেখো যে কোন কোন সাইট থেকে তারা কোয়েশ্চেন দিয়েছে, সেই সাইটগুলো একটু ফলো করো, ঠিক আছে? তো আমি 4টে সাইট বললাম বলে তোমাদের কি 4টে সাইট থেকে ফলো করতে হবে তার কোনো মানে নেই, তবে আড্ডা 247 এবং অ্যাফেয়ার্স ক্লাউড এই দুটো সাইট কিন্তু অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ সোহেব, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেব, কিন্তু আজকে না, নেক্সট ক্লাস কবে থাকবে তো অবশ্যই বলে দেওয়া হবে। তো বাকি সেশনগুলোর অবশ্যই আমি সেশন নেব, অসুবিধা নেই। হ্যাঁ, তো আগে দুটো ক্লাস রিজনিং এ ছিল আই থিঙ্ক, তার জন্য আজকে জেনারেল অ্যাওয়ারনেসে নিলাম। এই কারণে, কারণ 16 তারিখে আবার একটা ক্লাস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস শুরু হচ্ছে, সাইন ম্যাম নেবেন। তার আগে একটু বেসিক আইডিয়া দিয়ে দিলাম যে জেনারেল অ্যাওয়ারনেস কিভাবে পড়তে হবে এবং কতটা ইম্পর্টেন্স দিতে হবে।
ঠিক আছে? তোমরা রিজনিং এ 3 ঘন্টা দাও, কোয়ান্টে 3 ঘন্টা দাও, ইংলিশে 2 ঘন্টা দাও, আর এই জিএ সেকশনটাতে না 3 ঘন্টা টাইম তোমাদের দিতে হবে। পার ডে 11 ঘন্টা তোমার এখানে চলে যাচ্ছে। আর 1 ঘন্টা মক টেস্ট দাও না, 12 ঘন্টা পড়ো। বেকার তো রয়েছো, ব্যাংকার তো হতে হবে, তো একটুকু তো মানে এফোর্ট দিতে হবে, তাই না? পার ডে যদি আমি 11-12 ঘন্টা একটু পড়ি, তাতে যদি আমার সিলেকশন পেয়ে যাই তো খুবই ভালো না? আর তোমাদের বলে রাখি, রিসেন্ট বাইপার্টাইট সেটেলমেন্ট তোমার হয়েছে ব্যাংকে। তো এখন যারা ব্যাংক ক্লার্কে জয়েন করবে, আইবিপিএস ক্লার্ক কেউ জয়েন করলে তার এখনকার স্যালারি 45 থেকে 46,000, আর পিও স্যালারি 65K প্লাস। ওকে, তো যেখানে তোমার এত মানে স্কারসিটি জবের, সেখানে 45 to 46,000 বা 65-70,000 টাকা পার মান্থ আমার স্যালারি যদি আমি ড্র করতে পারি, সেটা একটা শুনতেও খুব ভালো, একটা ডিগনিটি বাড়বে সমাজে। পাশাপাশি আমার আনএমপ্লয়মেন্টটা তো খুঁজলো, তার জন্যই 12 ঘন্টা পড়তে পারবো না? আচ্ছা স্যার, 15 তারিখে ম্যাচ স্টার্ট হবে, তার আগে একটা সেশন, একটা কাজ করতে পারি, 15 তারিখের পরে 17 তারিখে একটা সেশন থাকছে আমার, ঠিক আছে? তো 17 তারিখে তাহলে একটা ম্যাথের ক্লাস নিয়ে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো আমি শিডিউল করে দেবো কোনো, 15 তারিখে ক্লাস শুরু হোক না, অসুবিধা নেই, 17th একটা আমি সেশন নিয়ে নেবো ম্যাথের উপরে। ওকে 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 ওকে, চলো তোমাদেরকে নোটিফাই করে দেওয়া হবে নেক্সট ক্লাসের জন্য। তো যেভাবে আজকে বললাম সেইভাবে এই জিএ সেকশনটাকে কিন্তু তোমরা খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। অ্যান্ড আই হোপ যে আজকের সেশনটা তোমাদেরকে একটু হলেও হেল্প করবে ভালো স্কোর করে দেওয়ার জন্য। দেখো, প্রত্যেক দিন ম্যাম বা স্যারেরা এসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবেন, সব পড়াবেন, মানছি, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো তোমাদেরকে অন্তত মানে এখন থেকেই একটু অ্যাপ্রোচ নিতে হবে, যেগুলো বললাম সেইভাবে তৈরি করো, তাহলে দেখবে খুব ভালো স্কোর করতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসেস, খুব ভালো লাগলো প্রত্যেকের। আর স্যার ভোকাবের রিডিং কম্প্রিহেনশনটা বলুন, আর নিউ রিডিং, থ্যাংক ইউ। হ্যাঁ, আদর্শ লিখছে ভোকাবুলারি রিডিং। দেখো, ইংলিশ ভোকাবুলারি রিডিং তো অবশ্যই দরকার, তার জন্য ডেলি নিউজ পেপারে যে এডিটোরিয়াল গুলো থাকে, সেই এডিটোরিয়াল গুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ রিডিং হ্যাবিট যত বেশি বাড়াবে তত তোমার ইংলিশের ওই যে আরসি গুলো থাকে তাতে তোমার খুব হেল্পফুল হবে, ঠিক আছে? তো এখন থেকে রিডিং হ্যাবিটটা খুব বাড়াও, এবং রিডিং হ্যাবিটের পাশাপাশি যে তোমার সিনোনিম অ্যান্টোনিমের জন্য স্টক অফ ওয়ার্ড, সেই যেসব ওয়ার্ড গুলোর মানে তুমি বুঝতে পারছো না সেগুলো নোটিফাই করো, মানে লিখে রাখো, এবং সেগুলো একটু কাইন্ডলি মানে ডিকশনারি থেকে হোক বা যেখান থেকে হোক তুমি সেগুলোকে লিখতে থাকো। ওকে, রিডিং হ্যাবিট মাস্ট তোমাকে গ্রো করতেই হবে, কারণ রিডিং হ্যাবিট না গ্রো করলে তুমি কিন্তু খুব স্পিডে তুমি কাজ করতে পারবে না। ব্যাংক মানেই তো স্পিড অ্যান্ড অ্যাকিউরেসির ব্যাপার, তো সেক্ষেত্রে স্পিডে তোমাকে পড়তে হবে, সেই চ্যাপ্টারটাকে কম্প্রিহেন্ড করতে হবে, রিডিং কম্প্রিহেনশন। অপূর্ব স্যারের ক্লাস খুব ভালো লাগছে আই থিঙ্ক, তো স্যারের ক্লাস করো। এবং ভোকাব আর রিডিং কম্প্রিহেনশনটার জন্য নিউজ পেপার রিডিং দেখো, প্রত্যেক দিন দ্য হিন্দু আমি পড়তে সময় পেতাম না, তো একটা অ্যাপ আছে দ্য হিন্দু অ্যাপ, ঠিক আছে? বা এডিটোরিয়াল বিভিন্ন অ্যাপ আছে, সেই এডিটোরিয়াল গুলো তুমি কিন্তু ডেলি পড়তে থাকো। চলো, থ্যাংক ইউ সো মাচ ক্লাসেস। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, রাইট? লাঞ্চ টাঞ্চ করে ভালো করে একটু রেস্ট নিয়ে একদম বিকাল থেকে আবার প্রিপারেশন শুরু করে দাও। তো নেক্সট 3-4 দিন তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর যে জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন একটু অ্যানালিসিস করো, করে একটা ব্রিফ আইডিয়া তোমরা পেয়ে যাবে। ধরো আজকে আমিও নেই, আজকে কোনো ইনস্টিটিউট সব বন্ধ হয়ে গেল, তখন তুমি কি করবে? তখন তুমি এটাই দেখবে না যে প্রিভিয়াস ইয়ার্সে কি ধরনের কোয়েশ্চেন্স পড়েছে, তো সেই কোয়েশ্চেন্স গুলোর ট্রেন্ড দেখলে তুমি এখন তোমায় কি পড়তে হবে পরবর্তী পরীক্ষার জন্য সেটা তুমি বুঝতে পারবে। ওকে, তো অল দ্য বেস্ট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাসেস। তো খুব ভালো লাগলো, সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। পরবর্তী ক্লাস তোমাদেরকে আবার নোটিফাই করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।